তাহলে লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? ভরবেগের সংরক্ষণের সূত্র। সংরক্ষণ মানে কি? সংরক্ষণ দ্বারা কি বুঝো? মানে মানে রেখে দেওয়া। হুম। উম, রেখে দেওয়া। সংরক্ষণ সংরক্ষণ রেখে দেওয়া। সাব্বাস। লাস্ট ক্লাস কি নোট করছো লাস্ট ইয়ার? না, মানে 17টার ভিতরে 15টা খেয়েছি একদম, শেষ করে আবার খেয়েছি। শেষ করে আবার তো করা দরকার কি, যে নোট করা থাকে। এই মাঝে দু একটা বাকি ছিল, ওই জন্য আপাতত নোট করছি। এগুলো তো খারাপ। এখন আমি যা পড়াবো সব কি মাথার উপর দিয়ে যাবে তাহলে? না, আমার তো মানে হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা। কনজার্ভ থাকা বা সংরক্ষণশীল অর্থ কি? আনচেঞ্জ থাকা, মানে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে। আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, অর্থাৎ এখানে কি চেঞ্জ হবে না? আমাদের সূত্রটা কি? আহ, এমন এমইউ। আমি সূত্র, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের নীতিটা কি ছিল? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি না? তাহলে এখানে কি সংরক্ষণশীল সংরক্ষণ থাকবে? নীতি। ভরবেগ সংরক্ষণ থাকবে। অর্থাৎ ভরবেগের মানের কোনো চেঞ্জ হবে না। আর ভরবেগের মানের চেঞ্জ হবে না কখন? এই যে ভরবেগ, এটা কখন চেঞ্জ হবে না বলতো? ভরবেগ পরিবর্তন হয় না কখন? বেগ আর ভর যখন একই থাকে। এমন বাচ্চা কাচ্চার মতো অ্যান্সার দিলে হবে? ভরবেগ পরিবর্তন হয় কখন তাই বলো। বা ভরবেগ পরিবর্তন হয় কখন? যখন বেগ বেগ মানে বেগ আর ভর ভিন্ন থাকে। ভরবেগ পরিবর্তন হয় তখন যখন তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তো বাহ্যিক বল। জি। তাহলে কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন হয়। আর যদি কখনো অন্য সময় ভরবেগ অপরিবর্তিত থাকে, মানে চেঞ্জ না হয়, তখন তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হবে না। এটাই ছিল মেন কথা। যে কোনো একটা সিস্টেমের উপরে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে তার শুরুতে যে ভরবেগ ছিল, মাঝখানেও সেই ভরবেগ থাকবে, শেষেও তার সেই ভরবেগ থাকবে, এমনকি যে কোনো সময় তাদের ভরবেগের মান কি থাকবে? সেম থাকবে। একই থাকবে। এখন আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যে আমাদের আইডিয়া ছিল যে একটা বস্তু থেকে, সাপোজ ধরো, সিম্পল ধরে, এটা একটা নৌকা। নৌকা থেকে যখন তুমি এদিকে ঝাঁপ দিবা তখন কি হবে? অন্য ওঠার সামনে বসে এভাবে পেছনে নেবে। তুমি সামনের দিকে যাবে, নৌকা কোন দিকে যাবে? পিছের দিকে যাবে। তার মানে অবশ্যই তোমার যে বেগের দিক আর নৌকার যে বেগের দিক, এই দুটো দিক কি সেম দিক? না, আর তোমার যে বেগ, নৌকার বেগ কি সেম হবে?
তোমার বেগ এবং নৌকার বেগ কি সেম হবে? কথা শোনা যাচ্ছে না। জি। কেন সেম হবে? কারণ আমি যে নৌকার উপর যে বল প্রয়োগ করবো, জি। নৌকা আমার প্রয়োগ করবে। বল কেন সেম হবে? বল সেম হলে কি বেগ সেম হবে? তুমি এটা বলতে পারো যে তুমি নৌকাকে যেই ভর বেগ কান দিবা, নৌকাও তোমাকে সেই ভরবেগটা দিবে। অর্থাৎ তোমাদের ভরবেগের মানটা সেম হতে পারে, কিন্তু তোমাদের বেগ সেম না, বেগ ডিফারেন্ট হবে। কারণ বলের সাথে সরাসরি বেগের সম্পর্ক না, বলের সাথে ভরবেগের সম্পর্ক। ওকে? জি। শুধু জি না, একটু চিন্তা করে দেখো, যদি এমন হয় খুবই ভারী নৌকা, তার উপর থেকে তুমি লাফ দিচ্ছ, আর একটা খুবই হালকা নৌকা তার উপর থেকে লাফ দিচ্ছ, কেটা কোনটা দূরে যাবে বেশি? খুব কম মানে যেটা হালকাটা। যেটা হালকা সেটা। কারণ কি? আমরা জানি ভর বেগ পি সমান ছিল এম ভি। তুমি যখন লাফ দিছো, তুমি যখন লাফ দিছো, তখন তোমার যে ভরবেগ, তুমি যে ভরবেগ দিয়ে ঠেল দিছো, দুই ক্ষেত্রে কিন্তু সেম ভরবেগ। তুমি বড় নৌকাকেও যে ভরবেগ ঠেল দিছো, ছোট নৌকাকে সেম ভরবেগে ঠেল দিছো। বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কোনটা দূরে যাবে, যেটা হালকা সেটা। কারণ আমরা জানি যে এই ভরবেগটা কার সাথে সম্পর্কিত? ভর এবং বেগের সাথে। কোনো সময় যদি বেগ কম হয়, বেগের মান যদি কম হয়, গুণফল সেম রাখার জন্য বেগকে কি হওয়া লাগবে? বাড়তে হবে। এই জন্য হালকা ভরেরটা বেশি বেগে সামনের দিকে যাবে। কথা ক্লিয়ার? জি। এখন এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে, ধরো তোমার ভর এমন, নৌকার ভর M2, তুমি এই দিকে যাচ্ছ V1 বেগে, নৌকা পিছের দিকে যাচ্ছে V2 বেগে। এবং ধরো নৌকাটা পানির উপর স্থির হয়েছিল এবং নৌকার উপর তুমি স্থির হয়ে বসেছিলে, নৌকা স্থির, তুমিও স্থির। নৌকার থেকে টুপ করে তুমি লাফ মারলে V1 বেগে। তোমাকে জানতে চাইবে যে নৌকার বেগ কত। নৌকার বেগ বলো, কি বলবা? কত বলবা? এই সিস্টেমটার উপরে, অর্থাৎ নৌকা আর তুমি এর মাঝে বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে? না। তাহলে FEXT, EXT মানে কি এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। অর্থাৎ এর মান কত? বাইরে থেকে বল প্রয়োগ করার মান কত? 0। যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তার মানে এই সিস্টেমের আদি ভরবেগের যোগফল যা শেষ ভরবেগের যোগফল। সিম্পল কথা লিখে, আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। ওই সিস্টেমের কিন্তু। এখন আদি ভরবেগ বলো, তুমি যখন নৌকার উপরে দাঁড়ায় আছো, তখন তোমার বেগ কত? E1। নৌ জি। নৌকা এর আদি বেগ কত? U2। তুমি যদি স্থির হয়ে দাঁড়ায় থাকো, তোমার বেগ কত? 0। নৌকাও যদি পানির উপর স্থির হয়ে দাঁড়ায় থাকে, তাহলে নৌকার বেগ কত? জি। তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? এই পুরো জিরো। পাশটা 0 সমান এই পাশে। এইবার জরুরি বিষয়, বেগ কোন রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন তোমাকে দিক চিহ্নিত করতে হবে, কে কোন দিকে। তোমাকে যে কোনো এক দিক বরাবর ধনাত্মক ধরে নিতে হবে, অপর দিক কি হতে হবে? অটোমেটিক ঋণাত্মক।
আমি যদি এই দিককে পজিটিভ ধরে নিই বা ধনাত্মক ধরে নিই, তাহলে এই দিক অটোমেটিক ঋণাত্মক হয়ে যাবে। এবং ভরবেগের যখন অঙ্ক করবা, তোমাকে অবশ্যই, যেহেতু বেগ নিয়ে কাজ করছি এবং বেগ একটি ভেক্টর রাশি, এমনকি ভরবেগ নিজেও একটা ভেক্টর রাশি, তো তোমাকে দিক উল্লেখ করতে হবে। কথা ক্লিয়ার? জি। তাহলে বলো, আমি সূত্রটা কি লিখবো শেষ ভরবেগ? হুম, এই এম এম এমন এম টু এম অন, ইউ টু। এম অন ভি ওয়ান। এম কারণ টু জি। মানুষের বেগ ভি ওয়ান। আমরা শেষ ভরবেগ নিয়ে কথা বলছি এখন। আদি ভরবেগের মান 0 আসছে। প্লাস এম টু ভি টু। এখন ভি টু এর আগের এই চিহ্নটা কি হবে? মাইনাস প্লাস। এখন আছে প্লাস, কারণ কি, এই শেষ অবস্থাতে ভরবেগের যোগফল বের করছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ ভি টু এর দিক কোন দিক? ঋণাত্মক। ঋণাত্মক দিকে, তাই মাইনাস এম টু ভি টু ধরতে পারো। এমনকি আমি তোমাকে যে এটাও সাজেস্ট করি, তুমি মনে করো ধরলে না, তুমি ভি টুর দিক ধরলে না কোন দিক, তারপরে যদি তুমি ক্যালকুলেশন করো তাও সঠিক অ্যান্সার পাবা। কিন্তু আমার সব সময় অনুরোধ থাকবে বসিয়ে দেওয়া। তুমি যেটা অবজার্ভ করতে পারছো সেটা তুমি বসিয়ে দিবা। ঠিক আছে? যেমন বন্দুকের ক্ষেত্রে আমরা দেখছিলাম, বন্দুকের কেসটা মনে আছে? জি। ওকে, কেমন মনে আছে? আমরা একটা নৌকার একটা সরাসরি একটা এক্সাম্পল নিই। ধরো আমরা একটু কঠিন অঙ্ক দিয়ে শুরু করি। তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে। তোমার নাম এ দিয়ে, তোমার বন্ধুর নাম বি। তোমার ভর হচ্ছে কত? তোমার ভর 52। 52 কেজি। আমরা এই দুইটি ধরছি না, আমরা মনে করো 50 ধরলাম। স্লো কাজ করে কেন? আর তোমার বন্ধুর ভর কত? ষাট। আচ্ছা, তোমার বন্ধুর ভর ধরলাম 60 কেজি। এখন নৌকার ভর কত ধরবো? ধরে তুমি বলো কত ধরবো। 100 কেজি বেশি ধরে। ধরলাম 100 কেজি। তাহলে এম নৌকা। আচ্ছা, আহ, আচ্ছা এম এন এ লিখি, নৌকা বা বোট। বি তো লেখা হয়ে গেছে, তাহলে এম এন এ লিখতে হবে। 100 কেজি। এখন তুমি কি করলে? এই দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিলে। একই সাথে, মানে দুই এখানে একই সাথে তোমার বন্ধু অপর দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। কথা বুঝতে পারছো? জি। একটা নৌকার 100 কেজি নৌকার উপরে তোমরা দুজন দাঁড়িয়ে আছো। একজন ডান দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, আর একজন বাম দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। ফলে নৌকাটি কোন দিকে যাবে? প্রশ্ন হচ্ছে নৌকাটি কোন দিকে যাবে, বলো। কোন দিকে যাবে? আমার বন্ধুর দিকে। কেন? তো ভরবেগ কম। ভরবেগ কম। আচ্ছা, গুড, খুব ভালো অবজারভেশন। এখন আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো জিনিসটাকে, গাণিতিক ভাবে কিভাবে দেখাবো? তোমার প্রথম কাজ হবে কি, একদিককে ধনাত্মক লব। ধরে নাও। তুমি যে কোনো দিক ধরতে পারো, তোমার ইচ্ছা। আমি ধরে নিলাম যে এ ব্যক্তি যেই দিকে লাফ দিচ্ছে সেই দিকটা কি,
সেই দিকটা ধনাত্মক, বাকি দিকটা ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে আমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে? বলো, নীতি কি বলে? এই সিস্টেমে মোট কয়টা জিনিস আছে এখন? দুইটা। দুইটা? নৌকাবাদ? তিনটা। তিনটা। এখন এই তিনটা জিনিস তাহলে কি, আমাদের সূত্র কি ছিল? আদি ভরবেগ সমান হবে শেষ ভরবেগ। কখন হবে? যখন বাহ্যিক কোনো বল লাগবে না। বাহ্যিক বল আছে? না। তাহলে কি আমি বলতে পারি, আমি সিম্পলিসিটি করছি এমন, যে M1 U1 যেহেতু তিনটা সমান M2 U2, অথবা তুমি এমন লিখতে পারো, যেহেতু এম কি ধরেছাও, MA U A, এ বি যেহেতু ধরছো, MB U B প্লাস MN U N সমান MA VA, MB VB, MN VN। লেখা বুঝছো কিনা বলো? কি বুঝাইছি বলো? এটা দ্বারা কি বুঝাইছি? হ্যাঁ, আদি ভেগ আদি ভরবেগ তো সেইভাবে হবে। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে। আচ্ছা, তাহলে আমি আদি ভরবেগ গুলো এইভাবে কেন লিখছি বলতে পারবা? না। ভাববা। গত ক্লাসে বলছিলাম কিভাবে কেন প্লাস হয়। এখন MA ভরের যে ব্যক্তি মানে তুমি, তোমার আদি বেগ কত? আদি ভেগ ছিল। নৌকা স্থির পানির উপর দাঁড়িয়ে আছে, তুমিও সে নৌকার উপর দাঁড়িয়ে আছো, তাহলে অবশ্যই তোমার ভর হয়তো বা 50, কিন্তু নৌকার উপর তুমি দাঁড়িয়ে থাকার কারণে স্থিরভাবে তোমার বেগ 0। প্লাস হয়তোবা তোমার বন্ধুর ভর 60 কেজি, কিন্তু সেও নৌকার উপর দাঁড়িয়ে আছে, নৌকা বেগ 0, তোমার বন্ধুরও বেগ 0, তাই 0। আর নৌকাটাও নৌকার স্থির ভর, আছে। নৌকা স্থির অবস্থায়, এর বেগও 0। MA অর্থাৎ তোমার ভর কয় কেজি? 50 50। কেজি। তোমার বেগ কত? 10। ওকে, তারপরে তাহলে 60 60 গুণ 8, গুণ 7। 100 গুণ 0। হ্যাঁ, একটা ভুল করছো, সেটা হচ্ছে এই 7টার আগে একটা চিহ্ন কি হবে? কারণ ও ঋণাত্মক দিকে। ঋণাত্মক দিকে যাবে। এইটা মিস্টেক করলে খেলা শেষ। জরুরি বিষয় এবার, MN নৌকার ভর 100 কেজি, নৌকার বেগ কত? নৌকার বেগ কত তুমি কি জানো? না। তাই নৌকার বেগ তোমার কি করতে হবে, বের করতে হবে। নৌকার দিক কোন দিকে যাবে তুমি কি জানো? শিওর জানো? না। জানো না? তাহলে তুমি যখন নৌকার বেগটা বের করবা, তখনই তোমার অ মানে একই সাথে কি দিকও বের হয়ে যাবে, মানও বের হয়ে যাবে। দেখি কিভাবে বের হয়। আমরা কি বলতে পারি লেফট সাইড টোটালটা 0 হয়ে যাবে? জি। 50 0 প্লাস 0 প্লাস 0, ওভারঅল সবগুলো 0, সমান 5 1 50 গুণ 10 মানে 500, 6 7 42, 420। এই প্লাস এবং মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস। প্লাস 100 × VN কত লিখতে পারি?
100 জি, 80। 80। 80 রেফারেন্সে কি হবে? মানে -80 সমান 100 ভিএন। তাহলে ভিএন সমান কত হবে? আমার তো আলটিমেটলি ভিএনটা বের করতে হবে। আর ভিএন এর সাথে 100 গুণ আছে, এই গুণটা সে ভাগ করে দিলাম। তাহলে 80 ভাগ 100, এই শূন্য এই শূন্য কাটা, 8 ভাগ 10 মানে -0.8। এটা কি? ভিএন। এই যে মাইনাস, দেখতে পাচ্ছ কি? উম, একদম ভিতরে লাস্ট লাইন। আচ্ছা, তাহলে লাস্ট লাইনটা উপরে লিখে দিচ্ছি। -0.8 সমান ভিএন। এই 100টা কি করছি আমি? 80 নিচে দিয়ে দিয়েছি। -80 ভাগ 100 সমান হবে ভিএন। কাটাকাটি করলে কত হয়? 0.8 ভিএন। এই মাইনাসটা দ্বারা কি বুঝছো বলো? সব দিকে গিয়েছে। ঋণাত্মক দিকে গেছে, মানে কার দিকে গেছে? বন্ধুর দিকে। জি, তুমি বলবা বন্ধু যেদিকে লাভ দিছে, বন্ধু যেদিকে লাভ দিছে, নৌকাটা সেই দিকেই গেছে। কত বেগে গেছে? কত বেগে গেছে? 0.8। 0.8 মিটার পার সেকেন্ড বেগে। এখানে কি আর কিছু বোঝানোর দরকার আছে? না, তবে এই যে হ্যাঁ। 8 + 100 ভিএন। হ্যাঁ। এখানে আমি যদি 100 ভিএন এ পাশে নিয়ে আসতাম, 80 না নিয়ে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে তো মাইনাস আসতাম। আচ্ছা, দেখি তোমার কথা শুনি। তুমি বলতে চাচ্ছ 0 = 80 + 100 ভিএন। এই 100 ভিএনটাকে তুমি কি করবে? সমান চিহ্নের বেশি আসবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, মাইনাস আসছে। জি, ঠিক আছে। মাইনাস আসবেই। আহ, আচ্ছা। কমপ্লিট। জি। ওকে, এখন আর একটা প্রবলেম দেখি। এটা তোমার কাছে থাকবে। জি। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমরা সামনে একভাবে সলভ সলভ করতে পারবো, বাট আমরা এখন যদি জানি তাও যদি আমরা সলভ করতে পারবো। প্রশ্নটা কি পড়ছে বলো, কি দেখছো বলো? একটা গাছের ডালে একটা হাঁস পাখি বসে আছে। একটা হাঁস পাখি, তাই তো? ধরো এমন কিছু একটা বসে আছে। এই হাঁস পাখির ভর কত? 20 গ্রাম। বুঝলাম। তাই? না, বুলেটের কথা। আচ্ছা, হাঁস পাখির ভর লেখা নাই তাই না? জি, তাহলে ধরো হাঁস পাখির ভর হচ্ছে কয়শো গ্রাম দেবো? 500 গ্রাম। জি। অনেক ভারী হাঁস পাখি। এই 500 গ্রাম ভরের হাঁস পাখির গায়ে একটা বুলেট আঘাত করলো। কয় গ্রাম ভরের বুলেট? 20 গ্রাম। 20 গ্রাম। বুলেটের বেগ কত? 200 200 মিটার পার সেকেন্ড। এখন আঘাত করবার বুলেটটি পাখির মধ্যেই থেকে গেল, মানে বুলেটটি এর ভিতরেই রয়েছে। এবং পাখিটির আনুভূমিক বেগ কত? এখন অনুভূমিক শব্দগান তোমার কাছে অপরিচিত লাগতে পারে। অনুভূমিক মানে হচ্ছে, এই যে পাখিটার গায়ে বুলেট লাগলো, পাখিটা তো সামনের দিকে কিছুটা সরে যাবে, নাকি দাঁড়িয়ে 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 থাকতে পারবে?
না, ওই করতে হবে। সরে যাবে। এই যে সরে যাওয়ার সময় ভূমির মানে ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল, ভূমি সমান্তরাল বলতো, এই যদি মাটি হয়, এই যদি গাছ হয়, আর এখানে পাখিরা থাকে, তাহলে এই যে মাটি এই দিকে আর এর সমান্তরাল দিকে যেই বেগটা সেটা হবে অনুভূমিক বেগ, মানে ভূমির সমান্তরাল বেগটা। ওই বেগটা কত হবে সেটা আমার জানতে চাইছে। এখন আমি যদি এই বুলেটটা আর এই পাখিটাকে একটা সিস্টেম ধরে নিই, বুলেটটা এবং পাখিটাকে একটা সিস্টেম ধরে নিই, তাহলে কি অঙ্কটা সলভ করা সম্ভব? তোমার কি মনে হয়? সম্ভব হতে পারে, না হতে পারে। সম্ভব হতে পারে, বাট এখানে একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে সংঘর্ষ। একটা বুলেট একটা পাখির মধ্যে ঢুকে যাচ্ছে, ফলে কি এটা একটা সংঘর্ষের সৃষ্টি করছে না? এখন আমরা সেই সংঘর্ষ করব। এই পাখির অঙ্ক সলভ করা যাবে আমরা যা শিখছি তাই দিয়ে, কিন্তু তার আগে একটা সংঘর্ষ সম্পর্কে ধারণা থাকা লাগবে। এখন আমরা সেই জায়গায় যাব। ওটা ক্লিয়ার? এখন সংঘর্ষ কোথায় হয় বলো? বলতো, হ্যাঁ, একটা accident, কোনো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করলে সংঘর্ষ হয় দুটো গাড়ি। জি। আর কোথাও কি সংঘর্ষ হতে হতে দেখছো? ক্যারাম বোর্ড পারো? ও আচ্ছা, জি। একটা ক্যারাম বোর্ডের গুটি যখন আর একটা ক্যারাম বোর্ডের গুটিকে মারো, তখন ওটা কি সংঘর্ষ বলতে পারি? সো আমরা এখন সংঘর্ষ দেখবো। দেন আর এক ধরনের গেম আছে, গেমটার নাম আমি উচ্চারণ করতে পারছি না, খেলা আসছে না। যে এমন বল থাকে, ওই একটা বল দ্বারা একটা বলকে টুকা মারতে হয়। গ্রাম পোল। অমন কিছু একটা আছে, আমার খেয়াল নেই নামটা। তাহলে ধরো আমাদের কাছে এমন একটা বল আছে, যে বলটা স্থির দাঁড়ায় আছে। আর একটা বল আমাদের কাছে আছে, এই বলটা একটা নির্দিষ্ট বেগে এর দিকে এগিয়ে গেল, এগিয়ে যে ধাক্কা মারলো। ধাক্কা মারলে কি এরা যখন ধাক্কা মারে তখন কি দুজন কাছাকাছি সংস্পর্শ হবে না? এটাকে বলা হয় সংঘর্ষের সময়। এটা হচ্ছে সংঘর্ষ হচ্ছে সেই সময়টা, আর এটা সংঘর্ষের কি আগে। সংঘর্ষের পরে কি হয়? দুটো কি একসাথে থাকে, না, নাকি এমন হয় যে সামনে যে ছিল সে একটু আগে চলে গেল, আর এই পিছে যেন আর একটু বেগ কমিয়ে যায়, এও এইদিকে চলতে থাকে, এমন হয় না? এই প্রথমে যে ছিল, যাকে ধাক্কা মারা হয়েছে, সে একটু সামনে চলে যায়। বেশি বেগে সামনে চলে যায়, আর যে পিছে ছিল তার বেগ একটু কমে যায়, তার পিছন পিছন যায় অথবা আর এক দিকে চলে যায়। আমরা এখন আর এক দিকে যাওয়ার কথা বলছি না, আর এক দিকে যায় সেটা এখনকার বিষয় না, সেটা হচ্ছে আরেকটু বড় বড় হলে শিখবো। আমরা এখন ধরে নিই যে তুমি মারছো এবং বলটা একই দিকে যাচ্ছে। যখন একই দিকে যাচ্ছে তখন কাহিনী কি হবে? এটা হচ্ছে সংঘর্ষের পর। আমরা তিনটা সময়কাল দেখলাম। সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ আগে কি হচ্ছে, আর সংঘর্ষের পরে কি হচ্ছে। এখন আমাকে বলো, যদি এই টোটালটাকে একটা সিস্টেম ধরি, এই যে বলটা এগিয়ে আসছে আর যে বলটা দাঁড়িয়ে আছে, এটাকে একটা সিস্টেম যদি ধরি, তাহলে এই সিস্টেমের উপর কি কেউ বল প্রয়োগ করছে? না। তার মানে এখানে কি আদি অবস্থায় যে ভরবেগ শেষ অবস্থায় সেম ভরবেগ থাকবে? আমি যদি এর ভর যদি ধরি m1, বেগ যদি ধরি u1, সেম ভাবে এই যে আছে, এই যে এর ভর যদি ধরি m2, বেগ যদি ধরি u2, আমি কি বলতে পারবো
এই অবস্থায়, মানে সংঘর্ষের আগে এদের ভরবেগের যোগফল M1U1 প্লাস M2U2, এইটা যেটা হবে সংঘর্ষের সময় কার ভর, বেগ, এর ভর এর বেগ গুণ করে যোগ করলেও কি হবে তাই হবে, এবং পরেও কি হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা সংঘর্ষের সময় না আপাতত না দেখি, আমরা সংঘর্ষের পরের সময়টা একটু খেয়াল করি। সংঘর্ষের পরে M1 বস্তুর বেগ হবে কত, V1। M2 ভরের বস্তু, M ভরের বস্তুর বেগ এমটুর হবে হবে কত, V2। V2। তাহলে আমি কি কেন বলতে পারি M1 V1 প্লাস M2 V2, এই দুইজন যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, এরা দুজন সমান হবে। তার মানে কি আমি বলতে পারি যে সংঘর্ষের সময়, সংঘর্ষের সময় আমার আদি মানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলবে। জি। ওকে, এখন আমরা আর এক ধরনের সংঘর্ষ আসি। আমরা একটা জিনিস দেখলাম যে সংঘর্ষের সময় ভরবেগ সংরক্ষিত থাকছে বা সুরক্ষিত থাকছে। এখন এমন কি কখনো হয় দেখছো যে একটা বস্তু আর একটা বস্তুকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে কিছুটা শক্তি নষ্ট হয়ে গেল, যেমন দুইটা ট্রাক মনে করে এক দুই পাশ থেকে আসছে, সে সংঘর্ষ হলো, হয়ে দুই একজন থেমে গেল, অথবা একজন একজনকে ঠেলে নিয়ে গেল। ওই সময় কি আগে দুইজনের যে ভরবেগ ছিল, পরে কি সেম ভরবেগ পাওয়া যায় না কিছুটা নষ্ট হয়ে যায়? এটা নষ্ট হয়ে যায়। কিছুটা নষ্ট হয়ে যায়। তাহলে কিছু কিছু সময় দেখা যায়, মানে আমাদের আমাদের বাস্তবের সকল ঘটনায় কি কিছুটা শক্তি নষ্ট হয়ে যায়, শক্তি সবসময় সেম থাকে না। ওই যে ভেঙে চলে যায় না, যেমন একটা গাড়ি একটা গাড়ি ভেঙে ভেঙে ফেলতেছে, ওই ভাঙার জন্য কি কিছুটা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন ওই যে শক্তি কিছুটা নষ্ট হয়েছে এর উপর ভিত্তি করে সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা হয়। সংঘর্ষকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। সংঘর্ষে ইংলিশ কি? সংঘর্ষ ইংরেজিতে কলিউশন, COLLISION, কলিউশন বা সংঘর্ষ। আমরা একদম এটা শিওর থাকবো যে সংঘর্ষ যেমনই হোক না কেন সব সময় ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। কেন থাকবে? তুমি বলবা ভাই, যেহেতু এর আদি অবস্থায় কেউ বল প্রয়োগ করছে না, অর্থাৎ যে কোনো অবস্থায় ওই সিস্টেমের উপর কেউ বাইরে থেকে বল প্রয়োগ করছে না, যেহেতু বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না, তাহলে এর উপর কি এর সবসময় ভরবেগ সংরক্ষিত থাকবে বা সুরক্ষিত থাকবে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু সময় দেখা যায় শক্তি নষ্ট হচ্ছে না। যখন শক্তি নষ্ট হয় না, তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। কি বলে? স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ এই অবস্থায় এখন তুমি বলো ভাই আমি তো শক্তি তো চিনি নাই। জি, আপনি শক্তি চেনেন না, আমরা কালকে ক্লাসের প্রথম কাজ হবে শক্তি চেনা। কারণ শক্তি না চিনলে আপনি এই অধ্যায়ে কিছুই করতে পারবেন না। অবশ্যই শক্তি আমরা চলবে পরবর্তী অধ্যায়ে ডিসকাস করা আছে, কিন্তু ওই অধ্যায়ে যাওয়ার আগে আমার শক্তি চিনে যেতে হবে, না হলে আমি অঙ্ক করতে পারবো না। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগও সংরক্ষিত থাকবে, আবার শক্তিও কি হবে, সংরক্ষিত থাকার অর্থ কি জানো? সমান্তরাল। সমান থাকবে নাকি অপরিবর্তিত থাকবে? অপরিবর্তিত থাকবে, সংরক্ষিত। অর্থাৎ শুরুতেও সংঘর্ষের শুরুতেও যে শক্তি, সংঘর্ষের পরেও তার মধ্যে শক্তি কি থাকবে, সেম থাকবে। ওই সিস্টেমের শক্তির পরিবর্তন হবে না। আর একটা সংঘর্ষ আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এটা কি হবে বলো?
সংঘর্ষের পর সংঘর্ষিত আহ, পরিবর্তিত হবে। কে পরিবর্তিত হবে? ধরবে। ভরবেগ, তাই তো? আমি লিখছি তাই। না, ভরবেগ আপনার হয় বেগ কমে যাবে নাই, বেগ কমে যাবে। ভর শক্তি শক্তি হয়। সংরক্ষণ থাকবে না, মানে শক্তি অসংরক্ষণশীল। বাট ভরবেগ কি হবে? সংরক্ষণশীল বা সুরক্ষিত থাকবে। কেন থাকবে? আবার সেম কথা, কেন থাকবে? তোমার কথা তো মেললে না। কেন মেললে না? কারণ তুমি কি ভাবছো? ভরবেগ সংরক্ষিত থাকে। বাইরে কোনো বল ভরবেগ প্রয়োগ করা হয় না কখন না হয়। সংরক্ষিত থাকে? এখানে কি তোমার এই যে তখন দুইটা গাড়ি যখন ধাক্কা মারছে বা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তখন কি বাইরে থেকে তুমি ঠেল দিচ্ছ? না। তাহলে কি এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে? না। তার মানে এখানে ভরবেগ কি থাকবে? সংরক্ষণ। সংরক্ষণশীল থাকবে। অর্থাৎ সংঘর্ষ দুই প্রকার: স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। অর্থাৎ তোমার সংঘর্ষ যেরকমই হোক না কেন, ভরবেগ সব সময় কি থাকবে? সংরক্ষিত। সংরক্ষিত। বাট যখন শক্তি সংরক্ষিত থাকবে তখন তাকে বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। যখন শক্তি অসংরক্ষণশীল মানে সংরক্ষিত হবে না, তখন বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর স্থিতিস্থাপক সংঘর্ষকে ইংলিশে বলে ইলাস্টিক কলিউশন। ইলাস্টিক কলিউশন। আর এটাকে বলে ইন ইলাস্টিক কলিউশন। কোনো প্রশ্ন থাকলে বলো।